2024 সালের মার্চে 88% ভোট পেয়ে পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ভ্লাদিমির পুতিন। কিন্তু একটা প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে, পুতিন যদি আজ হঠাৎ মারা যান তাহলে পারমাণবিক অস্ত্রের বোতাম কার হাতে যাবে? বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার হাল কে ধরবেন? Победы! Ура! বন্ধুরা, আপনাদের কি মনে হয়? দ্রুত কমেন্টে লিখে ফেলুন। দেখা যাক না ভিডিওর শেষে কার কমেন্টটা আমার মতামতের সঙ্গে মিলে যায়। আর সবচেয়ে বড় কথা, পুতিনের মৃত্যুর পর কি শুরু হবে রক্তক্ষয়ী ক্ষমতার লড়াই? বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা জানবো সেই থ্রিলিং গল্প, থাকছে 2025 সালের নতুন আপডেট এবং এমন কিছু চমকপ্রদ তথ্য যা আপনাকে ভাবিয়ে তুলবে। চলুন তাহলে শুরু করি। পুতিনের পর রাশিয়ার হাল ধরবেন কে? শুরু করা যাক ভ্লাদিমির অমর সাম্রাজ্য নিয়ে। শুনে আসি বন্ধুরা। 2000 সাল থেকে এখন পর্যন্ত 25 বছর ধরে রাশিয়া মানেই পুতিন, পুতিন মানে রাশিয়া। অনেকটা ইকোর মতো শোনা গেল তো? তিনি রাশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট। স্টালিনের পর আর কেউ এতদিন ক্ষমতায় ছিলেন না। কিন্তু এই সাম্রাজ্য তৈরি হয়েছে কিভাবে? নির্বাচনী জালিয়াতির মাস্টার প্ল্যান, ভোট কেনা, ব্যালট বাক্স কারচুপি, ভোটারদের ভয় দেখানো, আগে থেকে ভোট দেওয়া, ব্যালট বিতরণ, এগুলা পুতিনের বিরোধী এবং পশ্চিমাদের প্রোপাগান্ডা। বিরোধীদের নিশ্চিহ্ন করা, এর মধ্যে চলে গেছে রবিন নেভসভ খুন, আলেক্সি নাভালনি কারাগারে মৃত্যু 2024 সালে ফেব্রুয়ারিতে, ওয়াগান গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রহস্যজনকভাবে বিমান দুর্ঘটনায় 2023 সালে মারা যান। কেউ পুতিনকে চ্যালেঞ্জ করতে পারেনি। যারা করতে চেয়েছে তারা হয় কারাগারে নয়তো কবরে। কিন্তু পুতিন অমর নন। এই মুহূর্তে তার বয়স 74 থেকে 75 বছর। রাশিয়ানদের জন্য এটা অনেক। আর সবচেয়ে বড় সমস্যা হলো আর কোনো স্পষ্ট উত্তরসূরি নেই। কেন পুতিন উত্তরসূরির নাম ঘোষণা করেন না? কি মনে হয় বন্ধুরা? যারা হিরো তাদের একটা মারাত্মক সমস্যা আছে। হিরো বা সুপারম্যান বা যাই বলেন, বা যদি লিজেন্ডও বলতে পারেন, তারা যদি আগেভাগে কাউকে উত্তরসূরি বানান তাহলে দুইটা বিপদ সামনে আসবে। নাম্বার 1, সে ব্যক্তি নিজেই হুমকি হয়ে উঠতে পারে, অন্যরা তাকে টার্গেট করবে। নাম্বার 2, পুতিনের নিজের ক্ষমতায় দুর্বল হয়ে যাবে, লোকজন নতুন ব্যক্তির দিকে তাকাতে শুরু করবে। প্রিগোজিনের বিদ্রোহ একটা ভয়ঙ্কর উদাহরণ। 2023 সালে ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিন, যিনি পুতিনের অতি ঘনিষ্ঠ ছিলেন, আমরা অনেক ছবি অনেক ভিডিও দেখেছি, পুতিনকে রান্না করে খাওয়াচ্ছেন, এতই বিশ্বাস করতেন পুতিন তাকে। তিনি পুতিনের বিরুদ্ধে টাকা নিয়ে, কাদের কাছ থেকে? ন্যাটোর কাছ থেকে টাকা নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন, এমনকি মস্কোর দিকে ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হন। এর কিছুদিন পর রহস্যজনক বিমান দুর্ঘটনা, প্রিগোজিনের মৃত্যু। এই ঘটনা প্রমাণ করে পুতিনের সবচেয়ে কাছের মানুষও কত দ্রুত শত্রু হয়ে যেতে পারে। কারণ পশ্চিমারা, ইউরোপিয়ানরা সবসময় পুতিনকে মারার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তাই পুতিন সবসময় 2 স্টেপ আগে চলে। আরেকটি বড় সমস্যা, সেটা কি? পুতিন নিজে অবসরে যেতে পারবেন না। কারণ রয়েছে। কারণ তিনি গত 25 বছরে ইউরোপের নগ্ন সত্যটা সামনে এনে ছেড়েছেন যে তিনি ক্ষমতা ছেড়ে দিলে তার নিজের নিরাপত্তা থাকবে না। লৌহ মানবরা প্রায় নিরাপদে অবসরে যেতে পারেন না। তাদের হয় মরতে হয় ক্ষমতায় থেকে, নয়তো ক্ষমতাচ্যুত হয়ে বিচারের মুখোমুখি হতে হয়। অতীতে অনেক ইতিহাস লেখা হয়েছে, কিন্তু এক্ষেত্রে পুতিন ইতিহাস পাল্টে দিতে পারেন। পুতিনের এই বছরটা কেমন কাটলো বা বাকি সময়টা কেমন যাবে? এখন চলছে ইউক্রেন যুদ্ধের 4র্থ বছরের দিকে যাচ্ছে। 2025 সালের ডিসেম্বরে পুতিন যুদ্ধে বিজয়ের ঘোষণা দিচ্ছেন, কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন। এখন পর্যন্ত প্রায় 4 বছর হয়ে যাওয়া এই যুদ্ধে রাশিয়া 9 লাখ সৈন্য হতাহত, অর্থনীতি স্থবির। 2025 সালে যদি আপনি জিডিপি দেখেন 9%, 0.9%। এগুলো কোথায় আসছে জানেন? এগুলো আসছে ইউরোপের খ্যাতিমানা সব কোথায়? গণমাধ্যমে। ঠিক ধরেছেন আপনি। কিন্তু কতটা সত্য তা আপনি একটু যাচাই বাছাই করে নিন। আর আমাদের পুরাতন ভিডিওগুলো দেখেন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। কিন্তু পুতিন বলছেন তার কাছে আরও 2-3 বছর যুদ্ধ চালানোর মতো অর্থ আছে। ট্রাম্পের শান্তি প্রচেষ্টা,
2025 সালে নভেম্বর ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক চেষ্টা চালাচ্ছেন, কিন্তু পুতিন শর্ত দিচ্ছেন। ইউক্রেনের 4 অঞ্চল রাশিয়ার হতে হবে, ক্রিমিয়া রাশিয়ার বলে স্বীকার করতে হবে, না হলে যুদ্ধ চলবে। নতুন অস্ত্র আর্সনিক মিসাইল, এটা আবার কি জিনিস বন্ধুরা? অনেকে হয়তো জানেন, যারা জানেন না আমার মতো তাদেরকে বলে দিচ্ছে। 2024 সালের নভেম্বরে প্রথম ব্যবহার করা এই হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, পুতিন দাবি করছেন একে আটকানো অসম্ভব, পারমাণবিক অস্ত্রের মতোই ধ্বংসাত্মক। এর মাঝে তো একটা ঝড়ের পাখিও ছেড়ে দিয়েছেন, মনে আছে তো? 2025 সালের 17 ডিসেম্বর পুতিন ঘোষণা করলে এই বছরের শেষে এটি যুদ্ধে মোতায়েন করা হবে। এই সব কিছুই বলে দিচ্ছে পুতিন কোনো আপোষ করতে রাজি নন। তিনি মনে করছেন তিনি জিতছেন, কিন্তু ইতিহাস বলে যে লৌহ মানবরা যুদ্ধে হেরে যান তাদের পতন ঘটে দ্রুত, কিন্তু এক্ষেত্রে পুতিন ভিন্ন। এবার দর্শক আপনারা রেডি হন, আমরা আসল জায়গায় হিট করব। যদি পুতিন হঠাৎ মারা যান, আমরা ইসলাম ধর্মে কি জানি? প্রতিটি আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, সে যে কোনো ধর্মেই হোক, যে ধর্মেরই হোক। তাহলে পুতিন মারা গেলে, পুতিন তো মারা যাবেনি একদিন না একদিন, তাহলে কারা ক্ষমতায় আসতে পারেন? আমার সাথে একটু প্রেডিকশনটা আপনারা একটু মিলিয়ে নেন তো। নাম্বার 1, মিখাইল মিশস্টিন, এখন যিনি প্রধানমন্ত্রী। সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট মারা গেলে প্রধানমন্ত্রী অস্থায়ী প্রেসিডেন্ট হন, কিন্তু সমস্যা মিশস্টিন একজন নমনীয় সাবেক ট্যাক্স কর্মকর্তা, তার নিজস্ব কোনো শক্তিশালী ভিত্তি নেই। বিশেষজ্ঞরা মনে করেন তিনি হয়তো অস্থায়ী হতে পারবেন, কিন্তু স্থায়ী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। নাম্বার 2, অ্যালেক্সেই ভিউমিন, পুতিনের প্রাক্তন বডিগার্ড। এখানেই মজা। ভিউমিন হলেন পুতিনের অতি বিশ্বস্ত। তার গল্পটা থ্রিলার সিনেমার মতো। 1999 সাল থেকে পুতিনের সিকিউরিটিতে। 2014 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ইয়ানুকোভিচকে রাশিয়ায় পালিয়ে আনার দায়িত্ব পেয়েছিলেন, ক্রিমিয়ার দখল নেতৃত্ব দিয়েছিলেন। এতগুলা কাজ তিনি একা করেছিলেন। 2024 সালে পুতিন তাকে স্টেট কাউন্সিলের সেক্রেটারি বানিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। একটা চমকপ্রদ গল্প বলি, আপনারা এটা নিশ্চয়ই মজা পাবেন। একবার পুতিন ঘুমাচ্ছিলেন তার ভালদাই রেসিডেন্সে, হঠাৎ একটা বাদামি ভালুক এসে হাজির। বলার নাই কওয়া নেই, ভিউমিন ভালুকের পায়ের কাছে গুলি করে ভয় দেখিয়ে তাড়ালেন। পুতিন জেগে শুনে তার প্রশংসা করলেন, কারণ ভিউমিন ভালুককে মারেননি। বিশেষজ্ঞরা মনে করেন ভিউমিন সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য উত্তরসূরি। কি দর্শক, আমার সাথে আপনার প্রেডিকশন কি মিলে গেল? কমেন্টে জানান। নিকোলাই পত্রুশেভ, পুতিনের কেজিবি বন্ধু, সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি ছিলেন দীর্ঘদিন, অত্যন্ত হার্ডলাইনার, ইউক্রেন যুদ্ধের অন্যতম স্থপতি। 2024 সালে তাকে সরিয়ে শোইগুকে সেই পদে বসানো হয়েছে। তার তারকা অনেকটা ম্লান হয়ে গেছে, তবে তার ছেলে দিমিত্রি পাত্রুশেভ, 47 বছর বয়স, ডেপুটি প্রাইম মিনিস্টার, তিনিও সম্ভাব্য উত্তরসূরির তালিকায় রয়েছেন। কিন্তু এটা রেসে, আপনি যখন একটা রেসে দৌড়াবেন তখন 10 জন প্রতিযোগী থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, বাকিরা তো আর পুরস্কার পায় না। আপনি ঠিক ধরেছেন, ইনি হচ্ছেন সেই দৌড়ে একজন সামান্য প্রতিযোগী, 1 2 3 না। নাম্বার 4, সের্গেই সোবিয়ানিন, মস্কোর মেয়র, দীর্ঘদিন ধরে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায়, তবে তার সম্ভাবনা একেবারে কম। এবার আসি আরেকটা লোকের কথায়। নাম্বার 5, দিমিত্রি মেদভেদেভ, প্রাক্তন প্রেসিডেন্ট, নামটা মনে আছে তো? 2008 থেকে 2012 সালে প্রেসিডেন্ট ছিলেন। তখন সবাই ভেবেছিলেন তিনি সংস্কারক, কিন্তু ইউক্রেন যুদ্ধের পর থেকে তিনি চরম যুদ্ধবাজ। পশ্চিমা নেতাদের অপমান করেন, পারমাণবিক হামলার হুমকি দেন। 2025 সালের মে মাসে ট্রাম্প পুতিনকে সমালোচনা করার পর মেদভেদেভ তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিয়েছিলেন। অনেকে মনে করেন মেদভেদেভ নিজের ইমেজ চেঞ্জ করার চেষ্টা করছেন, পুতিনের কাছে প্রমাণ করতে যে তিনি লিবারেল নন। নাম্বার 6, পুতিনের মেয়েরা, মারিয়া ভোরসনোভা ও কাতেরিনা তিখোনোভা। 2024-25 সালে একটা চমকপ্রদ পরিবর্তন এসেছে। পুতিনের 2 মেয়ে, যারা এতদিন লুকিয়েছিলেন, তারা হঠাৎ পাবলিক ইভেন্টে আসতে শুরু করেছেন। 2024 সালে এসটি পিটার্সবার্গ ইকোনমিক ফোরামে তারা প্রথমবার উপস্থিত হন। তিখোনোভা একটা প্রভাবশালী চক্র তৈরি করেছেন তার ঘনিষ্ঠ কিরিল দিমিত্রের সাথে। এখানে মজার ঘটনা, তিনি আবার ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারের বন্ধু। কি সুন্দর, 2 2 4, উপর থেকে শত্রু তো ভিতর থেকে বন্ধু। তিনি এখন পুতিনের বিশেষ দূত। কেউ কেউ মনে করছেন রাশিয়া একটা ফিউডাল টেস্ট হয়ে যাচ্ছে। কেন? যেখানে ক্ষমতা বংশানুক্রমে চলে যাবে। কঠিন সত্যটা কি?
তিনটি সম্ভাব্য দৃশ্যপট। দৃশ্য নম্বর 1, রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। পুতিনের মৃত্যুর পরই তার ধনী সমর্থকরা, অলিগার্করা একে অপরের বিরুদ্ধে লড়াই শুরু করতে পারে। প্রত্যেকের পেছনে দুর্নীতি নেটওয়ার্ক, অবৈধ সম্পদ। পুতিন ছাড়া তারা সবাই অরক্ষিত। কে তেল গ্যাস নিয়ন্ত্রণ করবে, কে সামরিক বাহিনী নিয়ন্ত্রণ করবে, কে এফএসবি মানে সিক্রেট সার্ভিস নিয়ন্ত্রণ করবে। এসব প্রশ্নের উত্তর দেওয়া হবে পর্দার আড়ালে, সম্ভবত সহিংসতার মধ্য দিয়ে। দৃশ্য 2, কালেকটিভ লিডারশিপ। ঐতিহাসিক নজির আছে কিন্তু। লেনিন ও স্টালিনের মৃত্যুর পর সম্মিলিত নেতৃত্ব গঠিত হয়েছিল। মনে আছে নিশ্চয়ই আপনাদের, কয়েকজন শক্তিশালী ব্যক্তি মিলে ক্ষমতা ভাগাভাগি করে নিতে পারে। একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, সিকিউরিটি সার্ভিসের প্রধান। কিন্তু ইতিহাস বলে এই ধরনের ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয় না। শেষ পর্যন্ত একজন অন্যদের ছাড়িয়ে যায়। স্টালিনের পর হয়েছিল শেষমেশ ক্রুশেভ ক্ষমতা নিয়েছিলেন। দৃশ্য 3, চরম কেওয়াস ও রাশিয়ার ভাঙন। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যপট। রাশিয়ায় কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নেই যা ক্ষমতা হস্তান্তর পরিচালনা করতে পারে। রাজ পরিবার নেই। রোমন ভোরা গেছে 1917 সালে। একদলীয় শক্তিশালী কমিউনিস্ট পার্টি নেই। সোভিয়েত আমল শেষ। গণতান্ত্রিক প্রতিষ্ঠান নেই। পুতিন ধ্বংস করেছেন বলে ইউরোপীয় ইউনিয়ন বলে। এর ফলে কি হবে? আঞ্চলিক নেতারা নিজেদের এলাকায় ক্ষমতা দখল করতে পারে, চেচনিয়ার মতো অঞ্চল স্বাধীনতা ঘোষণা করতে পারে। এগুলো সব হাইপোথেটিক্যাল কথা। পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে বিশৃঙ্খলা, অর্থনৈতিক পতন হতে পারে। একটা ভয়ঙ্কর তুলনা যদি দেই, সোভিয়েত ইউনিয়নের পতনের সময় যা হয়েছিল, গর্বাজে মস্কো ছেড়ে পালিয়েছিলেন, আঞ্চলিক নেতারা ক্ষমতা দখল করেছিল, অর্থনীতি ধসে পড়েছিল। পুতিনের মৃত্যুতে হয়তো আরও খারাপ কিছু হতে পারে বলে ইউরোপ, পশ্চিমারা ধারণা করছেন। কিন্তু পুতিন এই জায়গাটা, মগজটা অনেক স্ট্রং। আইনস্টাইনের পরে সে এগুলো সব কিছু সেট করে গেছে, আমরা কেউ জানি না। কিছু কিছু আপনি রাশিয়ান নিউজ এজেন্সিগুলো যখন ঘাটাঘাটি করবেন, কিছু কিছু তথ্য আপনাকে হিট করবে। তখন আপনি 2 2 4 মেলাতে পারবেন যে পুতিন চলে যাওয়ার পর বা মৃত্যুর পর কি হবে না হবে একটা ছকের মতো তৈরি করে দিয়েছে। এক পুতিন যদি অন্তরালে চলে যায়, কয়েকটা পুতিন সে তৈরি করে রেখেছে যাদের চেহারাটা আলাদা কিন্তু মগজ আর মন মানসিকতা সব এক। 2025 সালের অক্টোবরে RAND কর্পোরেশনের একটা রিপোর্ট বলছে, কি বলছে শুনে আসি। পুতিনের মৃত্যু একটা কংক্রিট পলিসি চ্যালেঞ্জ। পশ্চিমাদের এখনই প্রস্তুতি নেওয়া উচিত। ন্যাটো প্রধান মার্ক রুটে 2025 সালের ডিসেম্বরে সতর্ক করেছেন তারা রাশিয়ার পরবর্তী টার্গেট হতে পারে। রাশিয়া পরবর্তী 5 বছরের মধ্যে ন্যাটোকে আক্রমণ করতে পারে। এগুলো তার উর্বর মস্তিষ্ক তো বলবো না, ঘাস খাওয়া মস্তিষ্কের কথা। সমস্যা হলো কেউ জানে না পুতিনের মৃত্যুতে রাশিয়া কি করবে, পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ কার হাতে যাবে, নতুন নেতা আরও আগ্রাসী হবে নাকি শান্তিপ্রিয় হবে, ইউক্রেন যুদ্ধের প্রভাব কিভাবে পড়বে। যদি পুতিন যুদ্ধে হেরে যান তাহলে তার পতন দ্রুত হতে পারে। ইতিহাসে দেখা গেছে আর্জেন্টিনার জেনারেল গালতিয়ারি ফকল্যান্ড যুদ্ধে হেরে গিয়ে কয়েকদিনের মধ্যে পদত্যাগ করেছিলেন। মুসালিনি, সাদ্দাম হোসেন সবাই যুদ্ধে হেরে পতনের মুখোমুখি হয়েছেন। পুতিনও কি একই পথে যাবেন? কি মনে হয় আপনাদের? কখনোই না। প্রেডিকশন তা বলে না। তাহলে উত্তর কি? সত্যি বলতে কেউ জানে না পুতিনের পর কে বসবে তার সাম্রাজ্যে। এটা একটা ব্ল্যাক বক্স, এমনকি ক্রেমলিনের ভেতরের মানুষরাও তা জানে না। কিন্তু কিছু বিষয় নিশ্চিত। নাম্বার 1, পুতিন অবসরে যাবেন না। তিনি জানেন অবসর মানে বিপদ। নাম্বার 2, তিনি কোনো স্পষ্ট উত্তরসূরি নাম দেবেন না, কারণ তাতে তার নিজের ক্ষমতা দুর্বল হবে। নাম্বার 3, তার মৃত্যুতে কেওয়াস অনিবার্য। এটা হতে পারে সহিংস, হতে পারে দীর্ঘ, হতে পারে অপ্রত্যাশিত, হতে পারে এগুলো সব ক্রেমলিনের ভেতরেই হবে। নাম্বার 4, 2025 থেকে 2030-এর মধ্যে ট্রানজিশন শুরু হতে পারে। পুতিন নিজে ধীরে ধীরে স্টেট কাউন্সিলে যেতে চাইছেন, নতুনদের ক্ষমতায় আনছেন, এটা আপনি দেখবেন। রাশিয়ার ভবিষ্যৎ শুধু রাশিয়ানদের জন্য নয়, পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। 6000-এরও বেশি পারমাণবিক অস্ত্র, বিশ্বের সবচেয়ে বড় দেশ, ইউরোপের শক্তি সরবরাহকারী দেশ। পুতিনের পর যা হবে তা নির্ধারণ করবে আগামী দশকের জিওপলিটিক্স। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি সেটা আরেকদিন না হলে বলবো, আরেকটা এপিসোডের জন্য আপনারা ওয়েট করেন, খুব দ্রুত সেটা নিয়ে আমি
আলাপ করবো আপনাদের সঙ্গে, আপনারাই থাকবেন আমার সঙ্গে। খবর সংযোগের আত্মার মানুষ আপনারা। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডটি কেমন লেগেছে কমেন্টে জানান। আমাদের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।